ওয়েলকাম টু সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল। এখানে পার্সোনাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও নিয়ে আমি আসি। প্রতিটি ভিডিওই কিন্তু কমপ্লিটলি এডুকেশনাল পারপাসে বানানো। এই চ্যানেল থেকে কোনো কোর্স অফার করা হয় না। আমি কোনো স্টক রেকমেন্ডেশন করি না। হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ, ট্রেডিং অ্যাপ বা ইন্ডিকেটর, মোবাইল নাম্বার বা মেসেজ প্রোভাইড করি না। আমার ভিডিওতে আলোচনা করা স্টকে কেউ ইনভেস্ট করে লাভ বা লোকসান করলে সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল কোনোভাবেই তার দায়বদ্ধতা নেবে না। শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে মার্কেট রিস্ক নিতেই হবে। কাজেই নিজস্ব ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে আলোচনা করবার পর ট্রেডিং বা ইনভেস্ট করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। থিওরিটিক্যাল কথাবার্তা অনেক বলা হয়েছে। এখন আজকে এই ভিডিওতে প্র্যাকটিক্যালি কিভাবে আমরা স্টকটাকে টেকনিক্যালি অ্যানালাইজ করতে পারি বেসিস অফ প্রাইস অ্যাকশন, সেই সম্পর্কেই কথাবার্তা বলবো। যে কোনো স্টকেতেই কিন্তু এই অ্যানালিসিসটা করা যেতে পারে। তো যদি সুইং নেওয়া হয় তাহলে কিন্তু আমাদের উচিত ফিউচার অ্যান্ড অপশনসের লিস্টে এনএসিতে যে স্টকগুলো রয়েছে তার লিকুইডিটি ভালো লেভেলের থাকে, যে কারণের জন্য যে কোনো সময় এন্ট্রি বা এক্সিট করা যেতে পারে। আর বিজনেসটাকে যদি আমাদেরকে রান করতে হয় তাহলে কিন্তু আমাদের ফ্লেক্সিবিলি এন্টার করতে হবে এবং ফ্লেক্সিবলভাবে এক্সিট করতে হবে। তো যদি ঝুলে রয়ে যায়, লিকুইডিটি না থাকে, সার্কিট খেয়ে যায়, তাহলে কিন্তু সেই স্টকটা ভালো হবে না। সেই কারণের জন্য ফিউচার অ্যান্ড অপশনসের মধ্যে লিস্টেড একটা স্টক আমি বেছে নিয়েছি এবং সেই স্টকটাকে আমি অ্যানালিসিস করব প্রাইস অ্যাকশন বেসিসে। টেকনিক্যাল টেকনিক্যাল কনসেপ্টের ব্যাপার স্যাপারগুলোই থাকবে, কিন্তু সেখানে আমরা ইন্ডিকেটার দিয়ে সম্ভব হলে জাজমেন্টও করব যদি না ভিডিওর লেন্থ বড় হয়ে যায়। আদারওয়াইজ আমরা কিন্তু প্রাইস অ্যাকশন বেস করেই আমরা ট্রেডিং প্ল্যান করব। এটা অবশ্যই রেকমেন্ডেশন নয়, অনলি এডুকেশনাল পারপাসে স্টাডি করার জন্য ভিডিওটা বানানো হচ্ছে। তো ধৈর্য ধরে স্কিপ না করে দেখতে হবে, আদারওয়াইজ কিন্তু কিচ্ছুই বোঝা যাবে না। তো আমরা চার্টে চলে যাচ্ছি। চার্ট তো এখানে রয়েইছে। বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই একদম বলি যে সুইংটা কি। তো সুইং বলতে গেলে আমি বলেইছিলাম আগের দিনে যে এই একটা হলো সুইং, একটা সুইং, ঠিক আছে। এখানে এখানে এন্ট্রি নেওয়া যেতে পারে। এছাড়া আরেকটা সুইং হলো এরকম একটা, এটা হলো একটা সুইং, ঠিক আছে। এইখানে এন্ট্রি নেওয়া যেতে পারে। আবার এখানে আর এখনো পর্যন্ত, হ্যাঁ, এখানে একটা সুইং আসছে। এখানে একটা সুইং বলতে এই একটা সুইং, ঠিক আছে। এই যে সুইংগুলো হলো, এটাকে আমরা ড্রপ মানে ডাউন সুইং, এটা আপ সুইং, এটা আপ সুইং। তাহলে আলোচনা করছি মান্থলি চার্টেতে। দেখতেই পাওয়া যাচ্ছে মান্থলি চার্টেতে আমরা আলোচনা করছি। আর এটা যদি বাড়িয়ে দেওয়া যায় ব্যাপারটা বুঝতে সুবিধে হবে। মান্থলি চার্টে আমরা আলোচনা করছি। আমি একবার জাস্ট দেখে নিই ভিউজটা। হ্যাঁ, ঠিক আছে। তো মান্থলি চার্টে আমরা আলোচনা করছি এবং মান্থলি চার্টে যখন আমরা সুইংটা নেব তখন সেক্ষেত্রে আমরা শুধুমাত্র পজিটিভ সুইংসটাই নেব। এখানে যে রিভার্স সুইংসটা আসছে মানে ড্রপ আসছে, প্রাইস ড্রপটা আসছে, সেখানে সেল অর্ডারগুলো প্লেস করে দীর্ঘ সময় ধরে ধরে থাকা যাবে না। অবশ্য যদি ফিউচার বা অপশনসে প্লেস না করা হয়, মানে অ্যাসেট ক্লাস কোনটা নেব তার উপরে ডিপেন্ড করছে। কিন্তু যদি আমরা নর্মাল স্টকেতে আমরা শুধুমাত্র এই আপসুইংগুলোকে নিতে পারি। তো আপসুইং নেওয়া মানে মান্থলি স্টকেতে এখানে যদি আমরা এন্ট্রি নিই 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস এবং 5 মাসে বেরিয়ে চলে আসা। তারপরে আবার 1, 2, 3, 4, 5 এবং 6 মাসে বেরিয়ে চলে আসা। তারপরে তো এখান থেকে ব্রেকআউট স্ট্রাকচার আমরা দেখতেই পাচ্ছি, এটা অন্য ধরনের স্টাডি। এখানেও একটা সুইং আসছে অবশ্যই। সেই সুইংটা এখান থেকে গিয়ে এই জায়গা পর্যন্ত আসছে। এইখানেও একটা সুইং হতে পারে। আর এখানে হলেও কিন্তু 1, 2, 3, 4, 5 এবং 6 মাস এখানে ডাউন সুইং। তো এইভাবেও কিন্তু বেরিয়ে আসা যেতে পারে। তো সেটা কোন অ্যাসেট ক্লাসের ওপরে ডিপেন্ড করছে সেটা নির্ভর করছে। মান্থলি টাইম ফ্রেমটাকে ইউজ করছি মানে আমরা সবসময় কি করি, বেসিক্যালি থিওরিটিক্যাল নলেজটাকে প্র্যাকটিক্যাল নলেজের সঙ্গে একটু ট্যালি করে নেবার চেষ্টা করি। এখানে যে আজে বাজে কয়েকটা লাইন টানা আছে এগুলো সব ট্রায়াঙ্গুলার চার্ট প্যাটার্ন। এটা যখনই লোয়ার টাইম ফ্রেমে যাবে তখনই দেখা যাবে, এক্ষুনি এটা নিয়ে মাথা ঘামানোর কোনো বিষয় নেই। তো হায়ার টাইম ফ্রেম আমরা সবসময় দেখি যে মার্কেটটাকে রিড করার জন্য মার্কেটের যে
এখন ট্রেন্ডটা চলছে, সেই পসিবিলিটিটা কোন দিকে আছে, মোমেন্টামটা কোন দিকে আছে, সে মার্কেটটাকে জাজমেন্ট করার জন্য। এখানে এই যে ক্যান্ডেলটা, এটা উপরের থেকে আস্তে আস্তে এখানে নিচে আসছিল, এখানে 23 সালের এপ্রিল মাস, তারপর এখান থেকে আজকের ডেটের মানে ডিসেম্বর 24। তাহলে এইটুকু পোর্শন ধরেই আমরা কিন্তু জাজ করতে পারি যে কারেন্ট ট্রেন্ডটা কি। তো কারেন্ট ট্রেন্ডটা বেসিক্যালি যেটা ছিল সেটা হলো যে এইখানে প্রাইস এরকম একটা জায়গা থেকে এরকম একটা হাই দেখিয়েছিল, তারপর প্রাইস এইদিকে লো দেখিয়েছে এবং তারপর প্রাইস আবার ওপরের দিকে যাবার চেষ্টা করছে, এই রকম ধরনের একটা মুমেন্টাম আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি, বেসিক্যালি আপ ট্রেন্ড। কেন আপ ট্রেন্ড? এখান থেকে এটা লোয়েস্ট লো, এই লোয়েস্ট লো থেকে এখানে হায়ার হাই দেখিয়েছে, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো এবং হায়ার হাই দেখিয়েছে। তারপর এতখানা প্রাইস সুইং করে উপরে ওঠার পর সেটা মানে বেসিক্যালি কত, প্রায় 1000 টাকার থেকে আরম্ভ করে এখানে প্রাইসটা গেছিলো প্রায় 3500 টাকার কাছে পিঠে। তো এতখানা একটা প্রাইস সুইং হয়ে যাবার পর 1 বছরের মধ্যে 1000 টাকার থেকে 3500 টাকা, মানে প্রায় 2500 টাকার একটা মুভমেন্ট নিয়ে নেবার পর 1 বছরের মধ্যে প্রাইস তো কিছুটা কারেকশন হবে এবং যারা এর মধ্যে এন্ট্রি নিয়েছিল তারা কিছুটা প্রফিট বুকিং করবে। আর বেসিক্যালি এটা হচ্ছে একটা মানে সার্কুলার স্টক, এটা সাইক্লিক্যালি ভ্যারি করে। তো এখানে যেমন ডিসেম্বর মাস থেকে এখানে কারেকশন, প্রাইস কারেকশন আসছিল, বেসিক্যালি প্রাইস কারেকশনটা আসছিল আগস্ট থেকে, আগস্ট থেকে এখানে কত মার্চ মাস পর্যন্ত প্রাইস কারেকশন আসছিল। এখানেও কিন্তু এখানে কোন মাস থেকে প্রাইস কারেকশন আসছে, জুলাই মাস থেকে, জুলাই মাস থেকে একটু আগের মাসেই চলে এসছে প্রাইস কারেকশন এসছে এবং ডিসেম্বর মাসেতে গিয়ে এখানে সাইডওয়েজ চলে গেছে, এরকমই দেখা যাচ্ছে। যাই হোক, ডিসেম্বর মাস এখনও শেষ হয়নি, তবে ক্যান্ডেলের যা বহর এক্ষুনি এর আগের ক্যান্ডেলকে ছাড়িয়ে ওপর নিচে যেতে পারবে না, এটুকু মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে। তো প্রাইসের এই যে আপওয়ার্ড মুভমেন্টটা হয়েছিল, মানে প্রাইস এখন আপ ট্রেন্ডে যাচ্ছে, আপ ট্রেন্ডে যাওয়ার পরে এই যে প্রাইস কারেকশনটা চলছে, এই প্রাইস কারেকশনটা কতদূর পর্যন্ত আসতে পারে এটাকে আমাদের একটু বিচার বিবেচনা করে নেওয়ার দরকার। এটা বিচার বিবেচনা করে নিতে গেলে আমরা প্রাইস অ্যাকশনের ফিবোনাচি চ্যানেল যেটা, সেই ফিবোনাচি চ্যানেলটাকে আমরা ইউজ করে নিতে পারি। এখানে এইটুকু দেখে নেওয়া যায় 61.8% প্রাইস কারেকশন হয়েছে এবং তারপর রিজেক্ট করে ওপরের দিকে যাচ্ছে এবং এখন 78.6% থেকে 61.8%-এর মধ্যে প্রাইস ঘোরাফেরা করছে। তার মানে ফেয়ার কারেকশন, এখানে কিন্তু লং টার্মে এন্ট্রি নেওয়া যেতে পারে। লং টার্মে এন্ট্রির যদি পজিশন থেকে থাকে তাহলে আমরা অতি অবশ্যই এখানে পজিশন নিতে পারি। তো ঠিক আছে, এটাকে আমরা বাদ দিয়েই দিতে পারি, এটা নিয়ে আর আমাদের ফিবোনাচি চ্যানেল নিয়ে আর আমাদের কোনো প্রয়োজন নেই। যে 61.8% এটা কারেকশন হয়েছে, গোল্ডেন কারেকশন বলা যেতে পারে। তো সুতরাং এন্ট্রি নেওয়া যেতে পারে এই জায়গায়। প্রাইস আপ মুভমেন্ট, কাজে আমাদের এই প্রাইস অ্যাকশনটা নিয়েও এক্ষুনি আর কোনো কাজ নেই। এখন আমাদেরকে যেটা সিলেক্ট করতে হবে, এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আপ ট্রেন্ডিং একটা চ্যানেলের মধ্যে আপ ট্রেন্ডিং যে মোমেন্টাম, এই মোমেন্টামের মধ্যে একটা রেড ক্যান্ডেল দেখা যাচ্ছে এবং এই জায়গায় একটা সাইডওয়েজ দেখা যাচ্ছে, দুখানা ক্যান্ডেল, মানে 2 মাস জুড়ে একটা সাইডওয়েজ দেখা গেছে। তাহলে এই জায়গাতে একটা বলতে পারা যায় যে এখানে একটা রিজেকশন ব্লক তৈরি হচ্ছে, এখানে একটা কারেকশন এসেছিল, মানে এটা হয়েছে র্যালি, এখানে বেশ, আবার র্যালি, বেশ, র্যালি, এইভাবে মানে আপ ট্রেন্ডিং। ঠিক আছে, এটা অর্ডার ফ্লোও বলা যেতে পারে বা র্যালি বেস র্যালিও বলা যেতে পারে। তার মানে কিছু সময় পর পর এখানে মানে যে প্রাইসটা এক্সজশন হয়ে গেছিলো, সেই বায়ার্স এক্সজশন, বায়ার্স, এখানে বায়ার্স কন্ট্রোল, এখানে বায়ার্স কন্ট্রোল, এই জায়গায় বায়ার এক্সস্টেড, এখানে বায়ার্স এক্সস্টেড, এই জায়গায় আবার বায়ার্স কন্ট্রোল, এই জায়গায় বায়ার্স এক্সস্টেড হয়ে গেছে, সেল জেনারেট হয়েছে, আবার বায়ার্স নতুন এন্ট্রি হয়েছে, কিন্তু এই ক্যান্ডেলের চেয়ে হাই লো ছাড়াতে পারেনি, হাই ওপরের দিকে গেছিলো, জোরদার রিজেকশন খেয়েছে, মানে লিকুইডিটি নিয়েছে এবং সেই লিকুইডিটিকে পারচেস করবার পর হায়ার প্রাইসে সেল করে করে নিচের দিকে প্রাইসটাকে নিয়ে আসার চেষ্টা চলছে। এখনো পর্যন্ত রিজেকশন চলছে, খুব একটা আপওয়ার্ড মুভমেন্টের টেন্ডেন্সিতে নেই। তো এই জায়গার থেকে থিওরিটিক্যালি আমরা ধরতে পারি যে এখানে একটা অর্ডার ব্লক তৈরি হয়েছে, বা এখানে একটা অর্ডার ব্লক তো আর বলা যাবে না, বেসিক্যালি অর্ডার ব্লক বলতে গেলে বলা যাচ্ছে না, তার কারণটা হচ্ছে কি, অর্ডার ব্লক বলতে গেলে আমরা এই জোনটাকে ধরবো। এখন এই জোনটাকে যদি আমরা ধরি তাহলে দেখা যাচ্ছে তার নেক্সট ক্যান্ডেল যেটা, সেই ক্যান্ডেল এটাকে টেস্ট করে দিয়েছে, তাহলে নেক্সট ক্যান্ডেল টেস্ট করে দিচ্ছে মানে এর আর ভ্যালিডিটি তেমন কিছু নেই। মানে এই জায়গাতে এই যে ছুঁয়ে যাবার পর প্রাইস ওপরের দিকে যাবে, সেই রকমই একটা যাবার চেষ্টা চরিত্র করছিল, কিন্তু চেষ্টা করলেও এই জায়গায় কিন্তু এখানে
কি বলবো, এই যে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটা জাস্ট লোভ দেখানো ক্যান্ডেল একটা তৈরি হয়েছে। কারণ এই জায়গা পর্যন্ত কিন্তু প্রাইস যাচ্ছে না, কারণ এটা টেস্টেড জোন, আনমিটিগেটেড জোন হতে হবে, তবে সেই অর্ডার ব্লক ভ্যালিড হবে, আদারওয়াইজ অর্ডার ব্লক ভ্যালিড হবে না। তো এই ক্যান্ডেলটা যদি আরেকটু ওপর থেকে শুরু হতো তাহলে হয়তো এই অর্ডার ব্লকটা ভ্যালিড হতো, কিন্তু যেহেতু নয় সুতরাং এটাকে আমরা ধরছি না। কিন্তু এই যে প্রাইস নিচের থেকে ওপরের দিকে গেছিল, সুতরাং এটা একটা রিজেকশন ব্লক বলে আমরা ধরতেই পারি। অর্ডার ব্লক না হলেও এখানে আমরা একটা রিজেকশন ব্লক বলে এটাকে আমরা বলতেই পারি। এটা রিজেকশন ব্লক, এবং এই রিজেকশন ব্লকটা, ঠিক আছে, এখানে একটা রিজেকশন ব্লক তৈরি হয়েছে, এবং সেকেন্ডারি হিসেবে আমরা এরকম দুটো স্টেপ আমরা পেয়েছিলাম। এই দুটো স্টেপের এই জায়গাতেও এখানে আমরা একটা রিজেকশন ব্লক পাচ্ছি। ঠিক আছে, দুটো জায়গায় আমরা রিজেকশন ব্লক পাচ্ছি। এই দুটো রিজেকশন ব্লকের মধ্যে এটাও মিটিগেটেড হয়েছিল একবার, সেই কারণের জন্য এটাকে রিজেকশন ব্লক বলেই বলছি। জাস্ট রিজেকশন ব্লকের মধ্যে এর আবার ভ্যালিডিটি খুবই কম, তার কারণ এখানে তো সেরকম কোনো জোনই লক্ষ্য করা যাচ্ছে না। জাস্ট এই জায়গায় প্রাইসটা কিছু সময় ধরেছিল, সেই কারণের জন্য যতটা না এটা রিজেকশন ব্লক, তার থেকেও বেশি এটাকে বলা যেতে পারে সাপ্লাই জোন হিসাবে বলা যেতে পারে। ঠিক আছে, এটাকে আমরা একটা সাপ্লাই জোন হিসাবে ধরছি। প্রাইস হয়তো যদি কখনো নামে, নামার সম্ভাবনা অতটা নেই এক্ষুনি। প্রাইস কারেকশন হয়ে যদি কখনো নামে, তাহলে এই জায়গা পর্যন্ত আসলে এখানে একটা জোরদার সাপ্লাইয়ের সম্মুখীন হতে হবে। আর এই জায়গাতে এসে প্রাইস এখানে একটা রিজেকশন ব্লক দেখিয়েছিল, তার কারণ এর একটা প্রিভিয়াস লেভেলে সাপ্লাই জোন ছিল এই জায়গাতে, সেই কারণের জন্য এখানে প্রাইস হাই লেভেলে রিজেকশন দেখিয়েছিল। এইটুকু পর্যন্তই বোঝা যাচ্ছে এখানে হায়ার অর্ডার টাইম ফ্রেম থেকে, যে আমরা লেভেলগুলোকে আইডেন্টিফাই করলাম। তো লেভেলগুলোকে আইডেন্টিফাই করবার পর এখানে ওপরের দিকে কি অবস্থা রয়েছে, ওপরের দিকে কোনো রিজেকশন ব্লক আছে কি না সেটুকু আমরা একটু দেখে নিই। ওপরের দিকে এই লেভেলেতে রিজেকশন ব্লক আছে, এবং এটাই প্রাইসের ম্যাক্সিমাম মুভমেন্ট হতে পারে। এখানে আমরা একটু কারেকশন করে দিই, এটাই প্রাইসের ম্যাক্সিমাম মুভমেন্টাম হতে পারে। তো এটাকে যদি আমরা অ্যাকিউরেটলি দেখাই, প্রাইস লেভেলটা কতদূর পর্যন্ত আসতে পারে, আর একটু নিচের দিকে নামবে। ঠিক আছে, এইটা আমরা একটু অ্যাকিউরেটলি ড্র করার চেষ্টা করছি। ঠিক আছে, এইখানে এটাকে আমরা বলতে পারি সাপ্লাই জোন, এবং এটা রিজেকশন ব্লক হবে না। তার কারণ হচ্ছে কি, যে এইখানে এটা মিটিগেটেড হয়ে গেছে। ঠিক আছে, এটা সাপ্লাই জোন হিসেবেই কাজ করবে। এবং এইখানে, সরি, এটা সাপ্লাই জোন লিখে দেওয়া হয়েছে, এটা সাপ্লাই জোন না, এটা ডিমান্ড জোন হবে। ঠিক আছে, এটা হচ্ছে ডিমান্ড জোন। সাপ্লাই জোন উপরের দিকে হয়, ডিমান্ড জোন নিচের দিকে, ডিমান্ড জোন নিচের দিকে তৈরি হয়। ঠিক আছে, এখানে একটা ডিমান্ড জোন দেখা যাচ্ছে, আর ওপরের দিকে এই জায়গাতে গিয়ে আমরা একটা সাপ্লাই জোন দেখতে পাচ্ছি লার্জ অর্ডারে। এই হলো এখানের মোটামুটি প্রাইস কারেকশন। এখানে 61.8% পর্যন্ত কারেকশন হয়ে এসেছিল, তারপর প্রাইস আবার উপরের দিকে 71.8 থেকে 61.8-এ, মানে 10% মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে, মানে ফেয়ার কারেকশন। যেটুকু কারেকশন হয়েছে ফেয়ার কারেকশন, সুতরাং প্রাইসের স্পেস আছে, প্রাইস নিচের দিকে এই দিকে আসতে পারে। এখন যদি আমরা এই ক্যান্ডেলটাকে আমরা ধরি, এই ক্যান্ডেলের ওপরের দিকেও প্রাইস যেতে পারে, সাপ্লাই জোন টাচ করে নিচের দিকে আসতে পারে, আবার এইখানে নিচের দিকে আসতে পারে, রিজেকশন ব্লক টাচ করে ওপরের দিকে যেতে পারে। যদি রিজেকশন ব্লক টাচ করে, তাহলে সাপ্লাই জোনেতে গিয়ে এইখানে কিছু সময় এখানে একটা বেস ফরমেশন করবে, তারপরে আবার র্যালি স্টার্ট করবে। সেই পর্যন্ত প্ল্যান করা যেতে পারে, এটা মান্থলি টাইম ফ্রেম থেকে। এখন যদি আমরা এর থেকে আরেকটু আগের দিকে যাই, যেহেতু আমরা বড় সুইং নেবার চেষ্টা করছি, সুতরাং উইকলি ট্রেন্ডে যদি আমরা যাই, উইকলি ট্রেন্ডে গিয়ে কিন্তু এই জায়গাতে পরিষ্কার করেই কিন্তু আমরা একটা অর্ডার ব্লক পেয়ে যাচ্ছি। এখানে যে রিজেকশন ব্লক যেটা আমরা দেখছিলাম, সেই রিজেকশন ব্লকটা কিন্তু এখানে খুবই ভ্যালিড হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে এই রিজেকশন ব্লকের লেভেলটা এখানে এই জায়গা পর্যন্ত আসছে, এই জায়গা পর্যন্ত রিজেকশন ব্লক আসছে। ঠিক আছে, তো এটাকে আমরা আর এখানে
নতুন করে ঘাঁটাঘাঁটি করছি না ইন দ্য সেন্স এইখানে একটা নতুন করে আমরা জোন ড্র করে নিচ্ছি। এই জায়গাতে কিন্তু এটা আনমিটিগেটেড জোন কিন্তু রয়েছে। তো আনমিটিগেটেড জোন যেহেতু রয়েছে, সুতরাং এটাকে আমরা একটা ফার্দার রিজেকশন ব্লক বলে ধরে নিতে পারি। রিজেকশন ব্লক নয়, এখানে আমরা একটা অর্ডার ব্লকই পেয়ে যেতে পারি। তো এটা ওপরের দিকে উঠে যাচ্ছে। হ্যাঁ, এই জায়গাতে এইখানে যে জোনটা তৈরি হয়েছে, এখানে একটা ভ্যালিড অর্ডার ব্লক, খুব একটা ভ্যালিড অর্ডার ব্লক নয়, জাস্ট অর্ডার ব্লক বলছি। কেন ভ্যালিড অর্ডার ব্লক নয় সেটা আপনারা জানেন, যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ মানে এফভিজি যেটা তৈরি হবার কথা সেটা কিন্তু আসেনি, মানে এর পর থেকেই গেছে। এর কোনো বেসিক্যালি এখানে যে ইনএফিসিয়েন্সিটা রয়েছে, মানে ইমব্যালেন্সটা রয়েছে, সেই ইমব্যালেন্সটা কিন্তু এখানে নেই, যে কারণের জন্য ওই ক্যান্ডেলেতেই প্রচুর রিজেকশন হয়েছিল, এই ক্যান্ডেলেতে প্রচুর রিজেকশন হয়েছিল। তো কতটা পর্যন্ত গেছিল? এই পর্যন্ত গেছিল। বরং এর পরেতে যে ব্রেকআউট স্ট্রাকচার আসছে, এইখানে বরং ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। অবশ্য এইখানে এই যে লাইনটা, এই লাইনটাকে যদি আমরা এই জায়গা পর্যন্ত দিই এইখানে, তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে এই জায়গাটা জুড়ে, তো এখানে একটা ব্রেকআউট স্ট্রাকচার আমরা লক্ষ্য করতে পারছি। এই যে এই পোর্শনটায় প্রাইস ওপরে দিকে উঠেছে, নিচে নেমে এসেছে, তারপর নিচে নেমে আসবার পরেতে মানে প্রাইস কারেকশন হয়েছে, কারেকশন হওয়ার পর হায়ার হাই দেখিয়েছে, তারপর নিচে নেমে এটাকে রিটেস্ট করতে আসছিল, রিটেস্ট করতে আসার পর তারপর কি করেছে, এই জায়গায় যে লিকুইডিটি ছিল সেই লিকুইডিটাকে হান্টিং করেছে। হান্টিং করবার পর এইখানে যে লিকুইডিটি ছিল সেই লিকুইডিটির জন্য, মানে এখানে ইনএফিসিয়েন্সি ছিল, সেই ইনএফিসিয়েন্সির জন্যই কিন্তু এখান থেকে টানা হয়ে উপরের দিকে গেছে। এবং এটার পরে যে গ্যাপটা রয়েছে, সেখানে খুব একটা যে গ্যাপ রয়েছে সেরকম তেমন কিছু নয়, তবে সামান্য পরিমাণ ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। তো সামান্য পরিমাণ গ্যাপ ছিল বলেই এইখানে আবার বেস ফরমেশন করেছে, তারপরে আবার প্রাইস ওপরের দিকে উঠে গেছে। তো এখনো পর্যন্ত যে অর্ডার ব্লকটা দেখতে পাওয়া যাচ্ছে, সেই অর্ডার ব্লক কিন্তু আনমিটিগেটেড অর্ডার ব্লক, যদিও এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ নেই সেই বেসিসে। এইখানে একটা অর্ডার ব্লক আমরা লক্ষ্য করতে পারছি, এবং এই অর্ডার ব্লকের পরেতে আরও একটা অর্ডার ব্লক আমাদের সামনে দেখতে পাওয়া যাচ্ছে। সেই অর্ডার ব্লকটা হলো বেশ বড় সড়ো লেভেলের অর্ডার ব্লক, এবং যেটা কিন্তু অলরেডি মিটিগেটেড হয়ে গেছে। এইখানে একটা অর্ডার ব্লক ছিল, এটা অলরেডি মিটিগেটেড হয়ে গেছে। এই অর্ডার ব্লক এখানে মিটিগেটেড হয়ে যাবার পর প্রাইস কিন্তু উপরের দিকে মুভমেন্ট করতে শুরু করেছে। উইকলি জোনেতে দেখতে পাচ্ছি ওপরের দিকে যে অর্ডার ব্লকটা তৈরি হয়েছিল, সেই অর্ডার ব্লকটা কিন্তু মিটিগেটেড হয়ে গেছে, এবং মিটিগেটেড হওয়ার পর প্রাইস কিন্তু ওপরের দিকে যাচ্ছে। তো যেভাবেই হোক না কেন, প্রাইস কারেকশন হবার পর এখানে যদিও একটা ড্রপ বেস র্যালি এখানে তৈরি হয়েছে, কিন্তু এখানে এই যে সাপ্লাই জোন, এই সাপ্লাই জোনের লেভেলটাকে কিন্তু টাচ করতে পারেনি এখনো পর্যন্ত। তো বারবার এটাকে ক্রস করার চেষ্টা করছে। তো দেখা যাক, এই জায়গাতে আসবার পর এখানে যখনই অর্ডার ব্লক জোনেতে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে প্রাইস কিন্তু ওপরের দিকে গেছে, এবং তারপরে হায়ার হাই দেখিয়েছে, তারপরে প্রাইস কারেকশন চলছে। তো এটা গেল উইকলি ট্রেন্ডে। তো এক্ষুনি আমরা এখানে উইকলি ট্রেন্ড থেকে যখন এই ক্যান্ডেলেতে যখন এখানে টাচ করেছিল, নেক্সট ক্যান্ডেলে এই জোন থেকে আমরা একটা এন্ট্রি নিতে পারতাম, সেক্ষেত্রে আমাদের টার্গেট হতো এই জায়গা পর্যন্ত। মানে যদি আমরা এই প্রাইসে এন্ট্রি নিতাম, এই প্রাইসে যদি এন্ট্রি নিতাম, তাহলে অলরেডি আমরা এখনো পর্যন্ত এই জায়গা পর্যন্ত আমরা টার্গেটটা নিতে পারতাম। এখানে কোনো অর্ডার ব্লক না, সেই ধরনের কোনো অর্ডার ব্লক নেই। অ্যাকচুয়ালি এই জায়গাতে ছিল, এই পর্যন্তই হতো আর কি। ঠিক আছে, এই পর্যন্ত হতো, সেক্ষেত্রে আমাদের 10.84% প্রফিট হতো। কিন্তু যেহেতু এটা বেরিয়ে গেছে, সুতরাং এখন আমাদের কি করা উচিত? এখন কিন্তু আলটিমেটলি উইকলি জোন থেকে আমরা কোনো রেসপন্স পাচ্ছি না, মাঝামাঝি কন্ডিশনে রয়েছে। মাঝামাঝি কন্ডিশন থেকে যদিও দেখা যাচ্ছে এখানে রিজেকশন, এখানেও রিজেকশন, তারপর প্রাইস ড্রপ করেছে, আবার ওপরের দিকে ওঠার চেষ্টা করেছে, আবার রিজেকশন, ওপরের দিকে উঠছে, রিজেকশন, মানে বারবার রিজেকশন হচ্ছে। এবং এই জায়গাতে একটা রীতিমতন লেভেলের উইকলি ট্রেন্ডে রিজেকশন পাওয়া যাচ্ছে। তো এই রিজেকশনটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে উইকলি চার্ট অ্যানালিসিস করে। তো এখন যদি আমরা
এন্ট্রি নিই, একদিনই তো কিনবো, তো যখন একদিন কিনবো তো আমাদেরকে ডে চার্টে দেখতে হবে যে এখানে কোনো এন্ট্রি নেওয়া যায় কি না। ডে চার্টে এন্ট্রির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখন প্রাইস মুভমেন্ট কোন দিকে যাচ্ছে, ওপরের দিকে গেছে, নিচের দিকে এখানে প্রায় ইকুয়াল লেয়ার তৈরি করেছে, হায়ার লেভেল তৈরি করেছে, এবং ওই জায়গার থেকে, যে জায়গাতে রিজেকশন ব্লক ছিল উইকলিতে, সেখান থেকে ব্যাক করে প্রাইস নিচের দিকে আসার চেষ্টা করছে, কিন্তু হায়ার লো কিন্তু দেখাচ্ছে, এখনো পর্যন্ত হায়ার লো ধরে রেখেছে, মানে ওপরের দিকে যাবার টেন্ডেন্সিটাই কিন্তু রয়েছে কারেকশন হবার পর। তো এটা এখন দেখার যে আমরা এখান থেকে যে ডে চার্ট থেকে আমরা একটা ট্রেডিং প্ল্যান করতেই পারি, সেটা হলো যে এরকম একটা লেভেল থেকে প্রাইস এই জায়গাতে আসবে, এখানে তো এসে গেছে, এটা মিটিগেটেড হয়ে গেছে, সুতরাং এখানে এটা সাপ্লাই জোন হিসেবে কাজ করতেও পারে, নাও করতে পারে। যদি এই দিকে নামে প্রাইস, তাহলে কিন্তু একদম প্রাইস কিন্তু একদম নেমে চলে আসবে এবং এইখানে রিজেকশন ব্লক পর্যন্ত আসবে, প্রাইস নেমে কিন্তু এই পর্যন্ত আসবে যদি এই দিকে আসে। তো এইদিকে আসার পর তারপর মেবি এর আবার এই দিকে ঘুরে যাবার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তো যদি এই দিকে আসে তাহলে আমরা এখানে কি অবস্থায় আসছে সেই পর্যন্ত দেখব, দেখার পর তারপর আমরা বিচার বিবেচনা করব। যদি দেখা যায় যে প্রাইস এই লেভেল থেকে ওপরের দিকে যাচ্ছে, তাহলে আমরা এই পর্যন্ত একটা ট্রেডিং প্ল্যান করতে পারি এবং তারপর আবার প্রাইস কিন্তু নিচের দিকে আসবে, এসে এই জায়গায় ঢুকবে, ঢুকে এখানে সাপোর্ট নেবে, তারপর কিন্তু ওপরের দিকে বেরিয়ে যাবে। তো এই রকম মোটামুটি আমরা ডে চার্ট থেকে চিন্তা ভাবনা করতে পারি। তো ডে চার্টে চিন্তা ভাবনা থেকে আমরা এরকম একটা ট্রেডিং ডিসিশন বা ট্রেডিং প্ল্যান আমরা করতে পারি। তো যদি আমরা এটাকে আওয়ারলি চার্টে যদি কনভার্ট করি, তাহলে আওয়ারলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে এক ঘন্টার চার্টে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রাইস ড্রপ করেছে, তার আগে একটা বেস, মানে রীতিমতো একটা বেস বানিয়েছিল, এবং তারপর এই জায়গাতে এসে যে লিকুইডিটি ছিল সেই লিকুইডিটিটাকে হান্টিং করেছে, লিকুইডিটি হান্টিং করবার পর এই জায়গা থেকে প্রাইস ফিরে যাচ্ছে, সুতরাং প্রবাবিলিটি ওপরের দিকে বেরিয়ে যাওয়ার। এখান থেকে যেটুকু আন্দাজ পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কি নেক্সট ডেতে প্রাইস এই লেভেল পর্যন্ত যাবে, এখানে আসবে, এইদিকে যাবে, এইদিকে ফিরে আসবে এবং তারপরে আবার উপরের দিকে বেরিয়ে যেতে পারে, এরকম একটা টেন্ডেন্সি হয়তোবা হতে পারে। এটা আওয়ারলি চার্ট থেকে মোটামুটি আমরা এইটুকুই আন্দাজ পাচ্ছি, কারণ এটাকে যদি আবার আমরা 15 মিনিট চার্টে ঘুরিয়ে দিই তাহলেই বুঝতে পারা যাবে যে এখানে ওপরের দিকে প্রাইস রিজেক্ট করেছে, কাজেই নেক্সট ডেতে কিন্তু হয় তার নিচের থেকে প্রাইস খুলবে ওপরের দিকে দিয়ে এই ফলো করবে, অথবা ওপরের দিকে, মানে প্রাইস যদি অন্য মার্কেটে ট্রেড হয়ে গিয়ে থাকে বা টেন্ডেন্সি তৈরি হয় বা এফএনও স্টক তো যদি ওইখানে অর্ডার পড়ে থাকে, তাহলে কিন্তু ওপরে প্রাইসে অর্ডার ব্লক যদি বেশি হয়ে যায়, বায়ার্স লেভেল যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু প্রাইস এখান থেকে ওপরের দিকে যাবে। এই ধরনের এখন আগামী দিনে কি হয় সেটাই দেখার। মার্কেট অলওয়েজ কিন্তু আনপ্রেডিক্টেবল, এটা মাথায় রাখতে হবে, এবং সেখান থেকে আমাদেরকে যেরকম একটা ট্রেডিং প্ল্যান করে রাখা যেতে পারে, প্রপার এন্ট্রি এক্সিট কীরকম হতে পারে সেটার প্ল্যান করে নেওয়া যেতে পারে। আর এটার থেকে আমরা যদি বলি যে যদি আমরা দেখতে পাই এখানে প্রাইস অ্যাকশন, আমরা যদি দেখি প্রাইস অ্যাকশানে দেখতে পাচ্ছি যে এখানে 9 EMA কিন্তু একদম নিচের দিকে যাচ্ছে এবং 9 EMA কিন্তু ঘুরবার টেন্ডেন্সি তৈরি হয়েছে। তো মোটামুটি একটা ট্রেডিং প্ল্যান হতে পারে যে যদি এইখানে নেক্সট ক্যান্ডেল, যে ক্যান্ডেলটা 9 EMA-কে ক্রস করে ওপরের দিকে যেতে শুরু করবে, তখন আমরা ওপরের দিকে ট্রেডিং প্ল্যান করতে পারি। তো এরকম একটা জায়গা থেকে মোটামুটি আমরা ট্রেডিং এন্ট্রি নিতে পারি। তো ট্রেডিং এন্ট্রি নিলে কতদূর পর্যন্ত আমাদের টার্গেট হতে পারে, এই পর্যন্ত আমাদের টার্গেট হতে পারে, ঠিক আছে। আর যেহেতু এটা আমরা বাই সাইডে এন্ট্রি নেব, সুতরাং সেক্ষেত্রে আমাদের স্টপ লস এই পর্যন্ত রাখলেই চলবে, এর আগের দিন পর্যন্ত আসবার দরকার নেই। তাহলে মোটামুটি মানে ইন্ট্রাডেতে বা 1-2 দিনের মধ্যে 1.96 বা 2% প্রফিট হয়তো বা হয়ে যেতে পারে, কিন্তু শুধু এইটুকুর জন্যে তো হলে হবে না। 15 মিনিট চার্টে অবশ্য আমরা কি স্টাডি করব,
15 মিনিট চার্টেও 1-2 দিনের জন্যই আমরা স্টাডি করব যদি লং এন্ট্রি নেওয়া হয়, আর যদি সেল এন্ট্রি হয় তাহলে একদিনের জন্যই আমরা সেটাকে স্টাডি করব। তো ঠিক আছে, আর যদি আমরা লং টার্মের জন্যে সুইংয়ের ব্যাপারটা ভাবি, তাহলে আমাদের এদিক থেকে আমাদের টার্গেট অনেক দূর পর্যন্ত চলে যাবে। আমাদের টার্গেট চলে যাবে এই পর্যন্ত। ঠিক আছে, এইখানে প্রায় আমরা 332 টাকা মানে 11% মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতেই পারি এখান থেকে। তো এই হলো আজকের চার্ট স্টাডি। প্রাইস অ্যাকশন নিয়ে ইন্ডিকেটর ধরে মিক্সড করে একটা স্টাডি করা হলো। তো এইভাবেই কিন্তু আমরা হায়ার টাইম ফ্রেম, মিডিয়াম টাইম ফ্রেম এবং লোয়ার টাইম ফ্রেমেতে চার্টকে স্টাডি করব। আবার বলে দিচ্ছি যে হায়ার টাইম ফ্রেমটা আমরা ধরি যে মার্কেটটার যে মানে সেন্টিমেন্ট রয়েছে, মার্কেটটা কোন ট্রেন্ডে যাচ্ছে, মার্কেটটাকে রিড করার জন্য আমরা এটা হায়ার টাইম ফ্রেম স্টাডি করি। তার কি লেভেলগুলোকে আমরা স্টাডি করার চেষ্টা করি, আর প্রাইসের স্পেস কতটা আছে, প্রাইস মুভমেন্ট কতটা আসতে পারে, যেতে পারে, সেইগুলো সম্পর্কে স্টাডি করার জন্য হায়ার টাইম ফ্রেমটা আমরা মোটামুটি চিন্তা ভাবনার ভেতরে রাখি। তারপর কিন্তু আমরা মিডিয়াম টাইম ফ্রেমেতে যাই এবং সেখানে মার্কেটের ডিরেকশনটা স্টাডি করি, লিকুইডিটি জোন বা অর্ডার ব্লক জোন, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ফ্লো, এইগুলো হচ্ছে কিনা সেগুলোকে স্টাডি করার চেষ্টা করি এবং সেইটার বেসিসে আমরা 15 মিনিট চার্ট বা 5 মিনিট চার্টে, মানে যখন এন্ট্রি নেব তখন তো 5 মিনিট চার্ট ধরেই নেব, তো 15 মিনিট চার্টে মোটামুটি আমরা তার গতিবিধিটা দেখে যদি একদম ঠিকঠাক জায়গায় যদি আমাদের এখানে যে মোটামুটি যে ফ্র্যাক্টাল লেভেলগুলো রয়েছে সেই ফ্র্যাক্টাল লেভেল যদি পাই বা কোনো ব্রেকআউট, ফেক ব্রেকআউট নয়, সলিড ব্রেকআউট যদি আমরা পাই, তাহলে সেই সব জায়গা ধরে এন্ট্রি নিতে হবে। এইভাবেই প্রাইস সেকশনটা কাজ করলাম। নিশ্চয়ই বোঝা গেছে। যা বুঝেছেন দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, বেশি বেশি করে লাইক আর শেয়ার অবশ্যই চাই। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার ফ্রি ট্রেডিং গ্রুপে জয়েন করতে চান কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আই ওয়ান্ট। আগামী দিনে এইরকম একটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ ধরে ব্যাক টেস্টিং করতে থাকুন, স্টক বাছুন, আমাকে স্টক জানান। ভালো থাকবেন, ধন্যবাদ।